আজকের কোশ্চেন অ্যান্সার সেশানে সবাইকে আমি স্বাগত জানাই। আমাদের যে 100টা কোশ্চেনের সিরিজ শুরু হয়েছিল, সে 100টা কোশ্চেনের সিরিজের আজকে আমরা আবার নতুন করে নিয়ে এসেছি। আগে 20টা হয়েছিল, আজকে 21 থেকে শুরু হবে। তো যারা আপনারা ডব্লিউবিপিএসসি বা এসএসসি বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। তো এখন আমরা কোশ্চেনের দিকে চলে যাই। Which constitution amendment is known as mini constitution? কোন আমাদের যে সংবিধান সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন, মানে সংবিধানের প্রচুর সংখ্যক চেঞ্জ হয়েছিল, এটাকে বলা হয় 42তম অ্যামেন্ডমেন্ট। 42nd অ্যামেন্ডমেন্ট 1976 সালে এটা হয়েছিল, যখন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিল এবং সারা দেশ জুড়ে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেছিলেন। তখন উনি সংবিধানে একটা বড় ধরনের চেঞ্জ নিয়ে আসেন। সেই জন্য এই 42তম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়। এটা হয়েছিল 1976 সালে, ন্যাশনাল এমার্জেন্সির সময়ে প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর টাইমে এই সংবিধান সংশোধনটা হয়েছিল, তখন দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তারপরের কোশ্চেন, ইন হুইচ কেস ডিড দ্য সুপ্রিম কোর্ট প্রোপাউন্ড দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন? বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বেসিক স্ট্রাকচার হলো মৌলিক কাঠামো। সংবিধানের মৌলিক কাঠামোটা কী হবে? সংবিধানের মৌলিক কাঠামোকে কখনোই চেঞ্জ করা যাবে না, তাতে সুপ্রিম কোর্ট একটা রুল দেয়। এখনো পর্যন্ত দেশে যতগুলো কনস্টিটিউশনাল বেঞ্চ আছে, সব থেকে বড় বেঞ্চ হয়েছিল এই কেশবনন্দ ভারতী কেস। এই কেশবনন্দ ভারতী কেস, এখানে সুপ্রিম কোর্ট সংবিধানের কিছু মূল কাঠামোর কথা বলেন এবং বলেন যে সংবিধানের এই মূল কাঠামোকে সংবিধান সংশোধন করে কখনোই চেঞ্জ করা যাবে না। যেমন ভারতের ক্যারেক্টার হলো সেকুলার। ভারত হলো একটা সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ। এই সেকুলারিটিটা হলো ভারতের একটা সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার। সুতরাং এটাকে আমরা কখনোই চেঞ্জ করে দিতে পারবো না। এটা হলো একটা সংবিধানের মূল কাঠামো। এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, মূল কাঠামো সংবিধানের, এই ধারণাটা প্রথম আসে বা প্রথম উচ্চারিত হয় সুপ্রিম কোর্টের কাছ থেকে কেশবনন্দ ভারতী কেসের মামলায়। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, বেসিক ডক্ট্রিন প্রিন্সিপাল, যেটা আমরা আগেই বললাম যে কেশবনন্দ ভারতী কেসে যেটা বলা হয়েছে, সেই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন বা মূল কাঠামোর যে আইন, এটা কত সালে মূল কাঠামো, এই যে সুপ্রিম কোর্ট যে সংবিধানের মূল কাঠামোর কথা বলেন কেশবনন্দ ভারতী কেসে, এই কেশবনন্দ ভারতী কেসটা হয়েছিল 1973 সালে। এই কেশবনন্দ ভারতী কেসের ফাইনাল জাজমেন্টটা এসেছিল। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন হলো, Indian Constitution is the dash written constitution? শর্টেস্ট, ওল্ডেস্ট, লেন্থিয়েস্ট, নিউয়েস্ট? নিউয়েস্ট তো নয়, এরপর অনেক কনস্টিটিউশন হয়েছে, তাহলে নিউয়েস্ট হবে না। শর্টেস্ট তো হবেই না, ওল্ডেস্টও নয়। ভারতের সংবিধানের আগে আমেরিকার সংবিধান, অন্যান্য দেশের সংবিধান ছিল। তাহলে আমাদের সংবিধানের একটা মূল বৈশিষ্ট্য হলো, আমাদের ভারতের সংবিধান হলো সব থেকে লেন্থিয়েস্ট কনস্টিটিউশন। সো অ্যান্সার হবে লেন্থিয়েস্ট, সিএটটা। নেক্সট কোশ্চেন হলো, পার্ট 16 of the constitution deals with official language, emergency, এসসি এসটি ওবিসি, আর একটা হলো ফান্ডামেন্টাল ডিউটিস। এটার অ্যান্সার কি হবে? সবাই দেওয়ার চেষ্টা করে। এটার অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে
এসসি এসটি অ্যান্ড ওবিসি এই সম্বন্ধে আমাদের পার্ট 16-এ আমাদের সংবিধান যখন এসেছিল তখন টোটাল সংবিধানে 22টা পার্ট ছিল। যেমন প্রথম পার্টে আমরা পাবো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। সংবিধানের মধ্যে কি কি ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, ইটস টেরিটরি মানে ইউনিয়ন, স্টেট, ইউনিয়ন টেরিটরিজ, এইগুলো সম্বন্ধে ডিটেলস আমরা পাবো ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে আমরা কি পাবো? সিটিজেনশিপ, নাগরিকত্ব সম্বন্ধে ডিটেলসে পাবো। পার্ট 3-তে আমরা পাবো ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে। সেই রকম পার্ট 16-এর মধ্যে রয়েছে এসসি এসটি ওবিসি। নেক্সট কোশ্চেন হলো পার্ট 17। পার্ট 17-এর মধ্যে কি পাওয়া যায়? আমাদের সংবিধানের পার্ট 17-এর মধ্যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পাওয়া যায়। এখন আমাদের টোটাল ভারতবর্ষে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। সেই সমস্ত বিষয়গুলো আমরা পার্ট 17-এর মধ্যে আমরা পেয়ে যাব। এটা খুব পরীক্ষায় আসে, ডব্লিউবিসিএসে বহুবার এসছে এটা। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমার্জেন্সি প্রভিশন আর কন্টেন্ট ইন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন? সংবিধানের কোন পার্টে এমার্জেন্সির কথা বলা আছে? সংবিধানের কোন পার্টে এমার্জেন্সি? 3 রকমের এমার্জেন্সি আপনারা জানেন সবাই। একটা হলো ন্যাশনাল এমার্জেন্সি, আরেকটাকে বলা হয় যেটা বিভিন্ন রাজ্যে প্রয়োগ করা হয়, প্রেসিডেন্ট যেটা প্রয়োগ করে, প্রেসিডেন্ট ন্যাশনাল এমার্জেন্সিও আমাদের ঘোষণা করতে পারে এবং বিভিন্ন স্টেটের ক্ষেত্রেও প্রেসিডেন্ট আমাদের এমার্জেন্সি ঘোষণা করে, স্টেট এমার্জেন্সি। আর একটা হয় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, এটা আর্টিকেল 354, 52, 356 আর এটা হলো 360। ফাইন্যান্সিয়ালটা হলো 360। এই সবগুলো লেখা আছে পার্ট 18-এর মধ্যে। নেক্সট কোশ্চেন, ফান্ডামেন্টাল ডিউটিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের কোন পার্টের মধ্যে বলা আছে? এটা হলো পার্ট 4-এ। 4-এর মধ্যে লেখা আছে ডিপিএসপি আর 4-এ এর মধ্যে আছে ফান্ডামেন্টাল ডিউটিস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আছে? ফান্ডামেন্টাল ডিউটিস শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে হয়েছিল, পার্ট 14-এতে এগুলো ইনক্লুড করা হয়েছে। প্রথম যে কোশ্চেন আমরা আলোচনা করলাম যে মিনি কনস্টিটিউশন 1976 সালে ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল, 42তম সংবিধান সংশোধনী। সেই 42তম সংবিধান সংশোধন করে এই প্রথম সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিসকে ইনক্লুড করা হয়। কিন্তু মূল যে প্রথম অরিজিনাল যে আমাদের কনস্টিটিউশন, তার মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ইন হুইচ article deals with the amendment of the Indian Constitution? আর্টিকেল 368-এ আমাদের সংবিধান কিভাবে সংশোধন করা হয় এই বিষয়ে বিস্তারিতভাবে লেখা আছে। এটা হলো আর্টিকেল 368। নেক্সট কোশ্চেন, অরিজিনালি কনস্টিটিউশন কন্টেন হাউ মেনি শিডিউল? সংবিধানের মধ্যে টোটাল এখন বর্তমানে 12টা শিডিউল আছে। সেই 12টা শিডিউল আছে এখন, কিন্তু আগে কতগুলো শিডিউল ছিল এটা হলো কোশ্চেন। আগে অর্থাৎ অরিজিনালি মানে সংবিধান যখন 1950 সালে 26শে জানুয়ারি যখন সংবিধান এনফোর্স করা হলো, তখন সংবিধানের মধ্যে কতগুলো শিডিউল ছিল? অ্যান্সার হলো 8। সংবিধানের মধ্যে 8টা শিডিউল ছিল এবং প্রত্যেকটা শিডিউল খুব ইম্পর্টেন্ট। অরিজিনালি মিন্স যখন 1950 সালে 26শে জানুয়ারি যখন আমাদের সংবিধান আসে, তখন সংবিধানের মধ্যে কতগুলি পার্ট ছিল? অ্যান্সার হবে 22। টোটাল 22টা পার্ট ছিল সংবিধানের মধ্যে, টোটাল 22টা পার্ট ছিল। বর্তমানে কতগুলো আছে? বর্তমানে
25টা পার্ট আছে, কিন্তু অরিজিনালি 1950 সালের 26শে জানুয়ারি যখন প্রথম সংবিধান লেখা হয়েছিল তখন সংবিধানের মধ্যে 22টা পার্ট ছিল। নেক্সট কোশ্চেন, অরিজিনালি দ্য কনস্টিটিউশন কন্টেন্স হাউ মেনি আর্টিকেল? যখন সংবিধান প্রথম লেখা হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি এনফোর্স হয়েছিল, সেই সংবিধানের মধ্যে টোটাল কতগুলো আর্টিকেল ছিল? 395 আর্টিকেল ছিল। সুতরাং 1 নম্বর হলো আমরা কি দেখলাম, পার্ট ছিল 22টা, পার্ট ছিল 22টা। পার্টের মধ্যে কি থাকে? আর্টিকেল। আর্টিকেল ছিল কতগুলো? 395টা। আর শিডিউল কতগুলো ছিল? শিডিউল ছিল টোটাল 8টা। এই তিনটে হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 22টা পার্ট, 395টা আর্টিকেল আর 8টা শিডিউল। নেক্সট কোশ্চেন, প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট এখন সংবিধানে কতগুলো শিডিউল আছে? এখন সংবিধানের শিডিউল আছে টোটাল 12টা। 10টা হলো অ্যান্টি ডিফেকশন ল, 52তম সংবিধান সংশোধন করে এসেছিল দলত্যাগ বিরোধী আইন। 9 নম্বরটা ছিল কিছু জমি সংক্রান্ত, 10টা হলো অ্যান্টি ডিফেকশন, 11টা হলো পঞ্চায়েত আর 12টা হলো মিউনিসিপ্যালিটি। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বোথ ফেডারেল পার্লামেন্টারি? আমাদের সংবিধান কি ফেডারেল আর পার্লামেন্টারি তো বটে, কিন্তু ফেডারেল নয়, পুরোপুরি ফেডারেল নয়, তাহলে এই অ্যান্সারটা হবে না। রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল, কিছু জায়গায় রিজিডিটি আছে, কিছু জায়গায় ফ্লেক্সিবিলিটি। এটা ঠিক ইউনিটারি নয়, প্রেসিডেন্সিয়ালও নয়, পার্লামেন্টারি আমাদের। রিটেন আনরিটেন, আমাদের তো হলো রিটেন, আনরিটেন নয়। আনরিটেন কনস্টিটিউশন হলো ব্রিটিশ কনস্টিটিউশনকে বলা হয় আনরিটেন কনস্টিটিউশন। তো অ্যান্সার হবে বি। নেক্সট কোশ্চেন, দ্য ফেডারেল সিস্টেম মিনস, ফেডারেল বলতে কি বোঝানো হয়? ফেডারেল বলতে বোঝায় সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ, না ফেডারেশন মানে সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ নয়। ডিভিশন অফ পাওয়ার বিটুইন সেন্টার আর স্টেটস, এটা হবে রাইট অ্যান্সার। এটার মানে কি? যেমন ধরুন আমাদের একটা সাবজেক্ট হলো এগ্রিকালচার, আমাদের একটা এগ্রিকালচার আছে সারা ভারত জুড়ে, এডুকেশন আছে, ডিফেন্স সিস্টেম আছে, পুলিশ সিস্টেম আছে, এরকম করে বিভিন্ন বিষয় রয়েছে। দেশের ক্ষেত্রে একটা দেশ পরিচালনার জন্য যা যা লাগে প্রত্যেকটাই আমাদের লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী কে আইন তৈরি করতে, যেমন এডুকেশনের ক্ষেত্রে রাজ্য আইন তৈরি করতে পারবে না কেন্দ্র আইন তৈরি করতে পারবে? ডিফেন্সের ক্ষেত্রে কে আইন তৈরি করতে পারবে? পুলিশের ক্ষেত্রে কে আইন তৈরি করতে পারবে? পুলিশটা হলে স্টেট লিস্টের মধ্যে আছে, পুলিশের ব্যাপারটা পুরোটা দেখবে রাজ্য, এতে কেন্দ্র সরকার হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে একটা পাওয়ারের ডিভিশন হয়ে গেল ডিফেন্স। ডিফেন্সের ক্ষেত্রে রাজ্যের কোনো ক্ষমতা নেই, এখানে যা করবে সেন্ট্রাল করবে। তাহলে এটা আছে ইউনিয়ন লিস্টে বা সেন্ট্রাল লিস্টে, এই সংক্রান্ত আইন সব সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। পুলিশ সংক্রান্ত আইন সব কে করবে? রাজ্য সরকার করবে। আবার এডুকেশন, এটা আছে যৌথ তালিকায়, এতে সেন্ট্রাল গভর্নমেন্টও করতে পারে, রাজ্য সরকারও এতে আইন করতে পারে। এই যে ডিভিশন অফ দ্য পাওয়ার হয়ে যাচ্ছে, এটাকেই বলা হয় ফেডারেল। কিন্তু আমাদের ট্রু ফেডারেল নয়, আমরা হলাম কোয়াসি ফেডারেল কান্ট্রি। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ার্ড ইজ নট ইউজড ইন দ্য কনস্টিটিউশন? কোন শব্দটা সংবিধানের মধ্যে লেখা নেই? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সংবিধানে ফেডারেশনের কথা বলা আছে, কিন্তু ফেডারেশন শব্দটা আমাদের কনস্টিটিউশনের মধ্যে কোথাও লেখা নেই। যেমন আমাদের প্রতি বছরে বাজেট হয়, বাজেটটা কিন্তু সংবিধানের কোনো জায়গায় লেখা নেই, কিন্তু বাজেটের যে ধারণা ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর্টিকেল 112-র মধ্যে আছে, সেটাকে আমরা বাজেট বলি, কিন্তু বাজেট শব্দটা সংবিধানের কোথাও নেই। তাহলে এখানে অ্যান্সার হবে ফেডারেশন। রিপাবলিক, ডেমোক্রেসি, জাস্টিস, এগুলো সবই আমাদের সংবিধানের মধ্যে পাওয়া যায়, কিন্তু ফেডারেশনটা আমাদের সংবিধানের কোথাও পাওয়া যায় না, কিন্তু এই ধারণাটা পুরোপুরিভাবে সংবিধানের
মধ্যে আছে, ওয়ার্ডটা নেই কিন্তু এর অন্তর্নিহিত মিনিংটা আমাদের সংবিধানের মধ্যে আছে। নেক্সট কোশ্চেন, দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট প্রোভাইডস। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বলতে কী বোঝানো হয়? সেপারেশন অফ পাওয়ার বলা হয় না? সেপারেশন অফ পাওয়ার বলা হয় ফেডারেশনকে, এটা আগেই পড়লাম, আগের কোশ্চেনে আমরা আলোচনা করলাম, তাহলে সেপারেশন অফ পাওয়ার হবে না। নেক্সট হলো কালেকটিভ রেসপন্সিবিলিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কালেকটিভ রেসপন্সিবিলিটি মিনস আমাদের দেশের সব কিছু ব্যাপারে কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। কাউন্সিল অফ মিনিস্টার বলতে কাকে বোঝানো হবে? ক্যাবিনেট মিনিস্টার বা তার সঙ্গে মিনিস্টার অফ স্টেট, ইন্ডিপেন্ডেন্ট চার্জ, এদের সব মিনিস্টার অফ স্টেট সবাইকে নিয়ে বলা হয় কাউন্সিল অফ মিনিস্টার। এই কাউন্সিল অফ মিনিস্টার এদের হেড হলো প্রাইম মিনিস্টার। সব প্রত্যেকে আমাদের পার্লামেন্টের কাছে রেসপন্সিবল। এটা কি বলা হয়? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। প্রেসিডেন্সিয়াল রুল আমাদের এখানে নেই আমেরিকার, জুডিশিয়াল টু সুপ্রিমেসিও আমাদের এখানে নেই। আমাদের এখানে জুডিশিয়াল, এক্সিকিউটিভ আর লেজিসলেচার। জুডিশিয়াল মানে হলো আইনসভা, এক্সিকিউটিভ মানে যারা আইনকে কার্যকারী করে, ল ইমপ্লিমেন্টিং অথরিটি, আর লেজিসলেচার মানে হলো যারা আইন তৈরি করে, ল মেকিং বডি, ল ইমপ্লিমেন্টিং বডি, আর জুডিশিয়ারিকে বলা হয় ল ইন্টারপ্রিটিং বডি। লেজিসলেচারের কাজ হলো আইন তৈরি করা, এক্সিকিউটিভের কাজ হলো আইনটাকে বাস্তবায়ন করা, আর জুডিশিয়ারির কাজ হলো আইনটাকে ব্যাখ্যা করা। তিনজনের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স করে পাওয়ার দেওয়া, যেখানে কেউ কারোর উপরে সুপ্রিম নয়, এটাকে বলা হয় জুডিশিয়াল সুপ্রিমেসি। আমাদের এখানে নেই। আমাদের এখানে আছে তিনটে যে আমাদের বড় স্তম্ভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, এই প্রত্যেকটার উপরে আমাদের এটা ডিপেন্ডেন্ট আছে। এর পরের কোশ্চেন হলো, আমরা দেখব